নমস্কার। আজ আমরা শুনব মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প স্বামী স্ত্রী। তাহলে আসুন শুনে নেওয়া যাক আজকের গল্পখানা। রাত 10টায় মেনকা ঘরে এলো। এই বাড়িতে সকাল সকালই খাওয়া দাওয়ার হাঙ্গামা চুকে যায়। ছোট্ট ঘর, চওড়ার চেয়ে লম্বায় 2 হাতের বেশি হবে না। মেনকার বিয়েতে মেনকার স্বামী গোপালকে দেওয়া খাটখানাই ঘরের অর্ধেক জুড়ে আছে। খাটের সঙ্গে কোনাচেভাবে পাশ কাটানোর কৌশলে পাতা আছে গোপালের ক্যাম্প চেয়ার। চারিদিকে চেয়ারটির পাশ কাটিয়ে চলাফেরা সম্ভব। সামনে ছোট্ট একটি টুলে পা উঠিয়ে এই চেয়ারে চিত হয়ে গোপাল আরাম করে বিড়ি মেশাল দিয়ে সিগারেট খায় আর বই পড়ে। পপুলার সব বই, উঁচু দরের বই। এইসব বই যারা লেখেন, যেই বই পড়ে সময় কাটিয়ে মনকে বিশ্রাম দেয়া যায়, সেই সব বই। ঘরের এক কোণে ট্রাঙ্ক ও সুটকেস, স্টিল, চামড়া আর টিনের। ট্রাঙ্কটি মেনকার বিয়ের সময় পাওয়া। রং এখনও উজ্জ্বল, তবে কিসে ঘা লেগে যেন একটা কোণা থেবড়ে গেছে। দেওয়ালে কয়েকটি বাজে ছবি আর মেনকা এবং গোপালের বড় একটি ফটো টাঙানো। শাড়ি পরার ঢং, গয়নার আধিক্য আর চুল বাঁধার কায়দা ছাড়া ফটোয় মেনকার সঙ্গে যে মেনকা ঘরে এলো তার বিশেষ কোনো তফাতই আর চোখে পড়ে না। গায়ে একটু পুরন্ত হয়েছে মনে হয়, আবার সন্দেহও জাগে। ফটোর গোপালের চেয়ে ক্যাম্প চেয়ারের গোপাল কিন্তু অনেকটা রোগা। এতে ফটোর কোনো ফাঁকি নেই। বিয়ের পর সত্যিই গোপাল রোগা হয়ে গেছে। বিয়ে করার জন্য অথবা চাকরি করার জন্য তা ঠিক বলা যায় না, কারণ চাকরি আর বিয়ে তার প্রায় একই সঙ্গে হয়েছে। ঘরে এসে দরজায় খিল তুলে দিয়ে মেনকা সেমিজটা ছাড়ল। খাটের প্রান্তে পা ঝুলিয়ে বসে জোরে জোরে পাখা চালিয়ে বলল, বাবা বাঁচলাম। গোপাল বই নামিয়ে তার দিকে তাকিয়ে সাই দেওয়া হাসি একটু হাসল, তারপর আবার বইটা তুলে নিল। উফ মা গো, একেবারে সেদ্ধ হয়ে গেছি। এবার গোপাল আর বই নামালো না। পড়তে পড়তে বলল, বিশ্রী গরম পড়েছে। টেবিল ফ্যানটা তুমি আর কিনলে না। তুমি শাড়িটা না কিনলে ন্যাংটো হয়ে তো আর থাকতে পারি না। পাখার হাওয়া গায়ে লাগাতে এরকম হয়ে আছে। ঘর নির্জন, একজোড়া চোখও যেন ঘরে নেই। 3 মাসের বাপের বাড়িতে কাটিয়ে 7 দিন আগেই এখানে এসেছে। প্রথম দিন এইভাবে হাওয়া সে খেতে পারেনি। ছি, লজ্জা করে না মানুষের? এক দেহ, এক মন, এক প্রাণ যারা 3 মাসের ছাড়াছাড়ি তাদের এমনিই করে দেয়। দেখা হওয়া মাত্র চট করে এক হয়ে যেতে পারা যায় না। 3 মাস তারা পরস্পরকে কল্পনা করেছে, কামনা করেছে, ব্যথা আর ব্যর্থতার নিঃশ্বাস ফেলেছে। মুক্তির আস্বাদ আর স্বাধীনতার গৌরবে আনন্দ অনুভব করেছে, শাস্তির মতো। রাত জেগেছে। আবেগের চাপে সময় সময় দম যেন আটকে এসেছে কয়েক মুহূর্তের জন্য। কত অভিনব পরিবর্তন ঘটেছে দুজনের মনেই দুজনের। তাই দেখা হবার পরই এক দেহ, এক মন, এক প্রাণ হতে খিল দেওয়া ঘরে একটা রাতের, অন্তত 8খানা বা শিখিখানা রাতের সময় লাগবে বইকি। যন্ত্রের পার্টস খুলে আবার ফিট করা পর্যন্ত সময় লাগেই। বিধাতা মিস্ত্রি হলেও লাগে। শরীরের ঘাম শুকিয়ে গেলে মেনকা পুবের 2টি পর্দা লাগানো জানালার একটিতে গিয়ে দাঁড়ালো। পাশের একতলা বাড়ির ছাদে গরম জোছনায় ছড়াছড়ি। তার পরের তেতলা বাড়ির 7টা জানালাতেই ঘরের আলো বাইরে আসছে। আজকাল কখন সবগুলো জানালার আলো নেভে কে জানে। বিয়ের পর কিছুদিন এই খবরটা সে জানত। 4টে জানালা অন্ধকার হতো প্রায় 11টায়, 2টো হতো 12টার কাছাকাছি, আর তেতলার কোণের জানালাটি নিভত রাত 1:30-2টোর সময়।
ওই ঘরটিতে কে বা কারা থাকে তাই নিয়ে সে কত কল্পনাই না করেছে। অন্য সমস্ত সম্ভবপর কল্পনাগুলো তার মনে ঠিক আমল পেত না। পরীক্ষার পড়া করতে ওই ঘরে কাউকে রাত জাগতে দিতে সে ঠিক রাজি ছিল না। তার যেন কেমন বিশ্বাস জন্মে গিয়েছিল তেতালার ওই কোণের ঘরটিতে তাদের মতোই এক দম্পতি থাকে, যাদের বিয়ে হয়েছে অল্প দিন। তাদের মতোই ভালোবাসতে বাসতে কখন রাত 2টো বেজে যায় ওদের খেয়াল থাকে না। তারা অবশ্য আলো নিভিয়ে দেয় অনেক আগেই। আসলে বাড়ির ভেতরের দিকে তাদের জানালাটি শুধু ঘন সারসির, ঘরের মধ্যে নজর চলে না, কিন্তু আলো জ্বলছে কিনা জানা যায়। ওদের তেতালার কোণের ঘরটিতে হয়তো আলো জ্বালিয়ে রাখার অসুবিধে নেই। বাপের বাড়ি থেকে ফিরে আসবার দিন তারা প্রায় রাত 3টে পর্যন্ত জেগেছিল, কিন্তু সেদিনও ওই বাড়ি জানালার দিকে তাকাতে খেয়াল হয়নি। মেনকা আপন মনে আফসোসের অস্ফুষ্ট আওয়াজ করল। সে রাত্রে বড় বাড়াবাড়ি হয়ে গিয়েছিল। এক রাত্রে সব যেন একঘেয়ে হয়ে গেল। বাপের বাড়ি যাওয়ার আগে একটানা 6 মাস একসঙ্গে কাটিয়ে যেমনটা হয়েছিল। ঘুম আসছিল। আফসোসটা যেন ঘুম কাটানোর বেশি একটা কি করে দিয়ে গেল মেনকাকে। স্তিমিত চোখের একটু চমক আর পিঠের ঠিক মাঝখানে মৃদু একটু শিরশির। গোপাল মনোযোগ দিয়ে বই পড়ছে। পড়ায় বাধা দিলে সে বড্ড বিরক্ত হয়। কিছু বলে না, কিন্তু বিরক্ত হয়। বিছানায় ফিরে গিয়ে মেনকা ইতস্তত করে, যতক্ষণ না তার মনে পড়ে যায় যে বেশি রাত জেগে বই পড়লে গোপালের মাথা গরম হয়ে যায়। ঘুম ভাঙিয়ে তাকে বড় জ্বালাতন করে গোপাল। মনে হয় শান্ত সুবোধ মানুষটা যেন বদলে গেছে, মদ খেয়েছে। এমন বিশ্রী লাগে মেনকার, এমন রাগ হয়। সে কি পালিয়ে যাবে? পরদিন সে কি আর ঘরে আসবে না? দিনের পর দিন ঘুম ভাঙিয়ে একটা মানুষকে কষ্ট দেওয়া কেন, যার শরীরও ভালো নয়? অথচ সে যদি কোনো দিনও দরকারি কথা বলতে মাঝরাতে গোপালের ঘুম ভাঙায়, যেদিন কোনো অজানা কারণে তার নিজের ঘুম আসে না, কিংবা হঠাৎই ঘুম ভেঙে মনটা অদ্ভুত রকমের খারাপ লাগে আর সমস্ত শরীরটা অস্থির অস্থির করায় ছটফট করতে ইচ্ছে হয়, তখন গোপাল শুধুই বলে, কাল শুনব, সকালে শুনব। তবুও যদি সে নিজেকে তার বুকে গুজে দেবার চেষ্টা করতে করতে করুণ সুরে বলে, ওগো শুনছ, বুকটা কেমন জ্বালা করছে, একটু সোডা খেয়ে নাও, এই বলে সে পাশ ফিরে বালিশটা আঁকড়ে ঘুমোতে থাকে। তখন মেনকার বুকটা সত্যি জ্বালা করে। মাসে 6 মাসে একটা রাতে হয়তো এরকম ঘুম আসে না, অথবা এইভাবে ঘুম ভেঙে যায়। তা হলোই বা অম্বলের জন্য। কথা কইবার একটা সে লোক পাবে না, পাওনা আদরের একটুও তার জুটবে না এই ভয়ানক দরকারের সময়। ইতস্তত করার কয়েক মিনিটে ঘুমটা আবার ফিরে এসেছিল। মেনকা হাই তুলে বলল, শোবে না? এত যে পড়ছ, চোখ তো আবার কটকট করবে কাল। গোপাল বলল, চ্যাপ্টারটা শেষ করেই শোবো, 5 মিনিট। মেনকা শুয়ে চোখ বুজল। ঘুমে শরীর অবশ হয়ে আসবার আরাম অনুভবে ক্ষমতাটুকু প্রায় ফুরিয়ে এসেছে। বইটা ফেলে টুলটা ঠেলে চেয়ার সরিয়ে গোপালের উঠবার শব্দে একটু সচেতন হয়ে উঠল। ভয়ে ভয়ে চোখ মেলে একবার গোপালের মুখের দিকে চেয়ে নিশ্চিন্ত হয়ে আবার চোখ বুজল। গোপালের মাথা গরম হয়নি, ঘুম পেয়েছে। এক নজর তাকালেই মেনকা সব বুঝতে পারে। গোপালের চোখ মুখের সব চিহ্ন আর সংকেত তার মনে মুখস্থ হয়ে গেছে। আলোটা নিভিয়ে মেনকার পা মারিয়ে গোপাল নিজের জায়গায় শুয়ে পড়ল। মেনকা জড়ানো গলায় শুধল, কাল ছুটি না? গোপাল জবাব দিল, হুম। দুজনে মিনিট 10 ঘুমিয়েছে। এমন সময় ট্যাক্সি করে বাড়িতে এলো অতিথি। একেবারে পর নয়, সস্ত্রীক গোপালের ভাইয়ের ভাই রসিক।
গত অঘ্রাণে রসিক বিয়ে করেছে। বউকে বাপের বাড়ি রেখে আসবার জন্য আজ 12টার গাড়িতে তারা রওনা হয়েছিল। 6:30টায় কলকাতা পৌঁছে আবার রাত 9টার গাড়ি ধরবে। অ্যাক্সিডেন্টের জন্য লাইন বন্ধ থাকায় তাদের গাড়ি কলকাতা এসেছে 10টার সময়। এত রাত্রে আর কোথায় যায়, তাই এইখানে চলে এসেছে। নইলে এত রাত্রে কোনো খবর না দিয়ে মনে যে করে এসেছে, এটাই আমাদের ভাগ্যি। স্টোভ ধরিয়ে মেনকা লুচি ভাজতে বসল। গোপালের ভাই সাইকেল নিয়ে বার হলো খাবারের দোকানের উদ্দেশ্যে। অন্তত 4 রকমের ছানার খাবার আর রাবড়ি আনবে। মোড়ের পাঞ্জাবি হোটেল থেকে আনাবে মাংস। ঘরে ডিম আছে, মেনকা মামলেট বানাবে। বাড়িতে কুটুম এসেছে, নতুন বউকে সঙ্গে করে এসেছে। খাওয়া দাওয়ার ব্যবস্থায় একটু সমারোহ করা না গেলে তো ছি ছি। তবে কাল বিকেলে ওদের গাড়ি, দুপুরে ভালো রকমের আয়োজন করাই যাবে। মাসের শেষে টাকা ফুরিয়ে এসেছে বটে, কিন্তু কুটুম বাড়িতে এলে টাকার কথা ভাবলে আর চলবে কেন? পিসিমাকে মেনকা ফিসফিস করে জিজ্ঞেস করল, একখানা ভালো কাপড় দিতে হবে তো বউকে, না পিসিমা? দেওয়াটা তো উচিত। হঠাৎ বাড়িতে অতিথি আসার উত্তেজনা ছাপিয়ে গোপালের জন্য এইবার মেনকার মমতা জাগল। এই মাসে আবার বেচারিকে টাকা ধার করতে হবে। একটাই মানুষ, খেটে খেটেই মরে গেল। ভাই বোন মাসি পিসি সবাই লুটে পুটে তার রোজগারে খাচ্ছে। তার উপর আবার কুটুম এসে অতিথি হওয়া চাই। একটা টেবিল ফ্যান কিনবার স্বাদ পর্যন্ত বেচারার মেটে না। আর সেই বা কেমন মানুষ? ঘেমে চেমে অফিস থেকে ফিরলে 10 মিনিট একটু হাওয়া পর্যন্ত করে না তাকে। আজ রাত্রে পাখার বাতাস দিয়ে ওকে ঘুম পাড়িয়ে তবে সে ঘুমোবে। এক হাতে হাওয়া করবে আর অন্য হাতে মাথা চুলে। রসিক খেতে বসলো ঘেরা বারান্দায়। রসিকের বউকে বসানো হলো ঘরে। রসিকের কাছে বসলেন পিসিমা। তার বউয়ের ডাইনে বাঁয়ে গা ঘেঁষে বসল মেনকার 2 ননদ। পরিবেশন করতে করতে মেনকা লক্ষ্য করল, এদিকে ওদিকে নড়ে চড়ে বেড়াতে বেড়াতে গোপাল রসিকের বউকে দেখছে। আগ্রহের সঙ্গেই দেখছে। প্রথমে রসিকের বউকে দেখে গোপাল যেন একটু আশ্চর্য হয়ে গিয়েছিল। আলাপ করতে গিয়ে লজ্জায় তাকে কাবু হয়ে পড়তে দেখে যেন একটু আহত হয়ে গিয়েছিল। সহজ একটা ঠাট্টায় তাকে ফিক করে হাসির কথা বলাতে পারায় খুশির যেন তার সীমা ছিল না। লুচি ভাজতে ভাজতে এসব মেনকা লক্ষ্য করেছে। এখন দুজনের খাওয়ার তদারকের ছুতোয় ক্রমাগত বারান্দা থেকে ঘরে গিয়ে চোখ বুলোচ্ছে রসিকের বউয়ের সর্বাঙ্গে। অন্য কারো চোখে পড়বার মতো কিছু নয়। অন্য কারো সাধ্যই নেই গোপালের চলাফেরা আর হাসি মুখে মানানসই কথা বলার মধ্যে অতিরিক্ত কিছু আবিষ্কার করে। মেনকার মতো চোখ তো ওদের কারণ নেই। কিন্তু গোপাল এইরকম কেন করছে? রসিকের বউ সুন্দরী বলে? মেয়েটার রূপ আছে, আর একটু কড়া ধাঁচেরই রূপ। যেই রূপ কাপড় জামায় বিশেষ একটা চাপা পড়ে না, বরং আরও উগ্র, আরও অশ্লীল হয়ে দাঁড়ায়। রাস্তার লোক হাঁ করে তাকিয়ে থাকে। বাড়ির মানুষ সশঙ্ক অবস্থায় দিন কাটায়। আর রূপের অহংকারে রূপসীটের মাটিতে পা পড়ে না। গোপাল শান্ত ভদ্র মিষ্টি রূপ ভালোবাসে, মেনকার মতো। রসিকের বউকে দেখে তার তো বিচলিত হওয়ার কথা নয়। ঘরে গিয়ে একটু খোঁচা দিতে হবে, বুঝতে হবে ব্যাপারখানা কি। অতিথিদের খাওয়া শেষ হতেই তাদের শোয়ার সমস্যা নিয়ে পিসিমা, মেনকা আর গোপালের পরামর্শ হলো। পিসি বললেন, ভূপাল আর কানাইয়ের বিছানায় এক হয়ে শোবে, আর বউকে অনুবিনুদের ঘরেই দেয়া যাক, একটা রাতই তো। গোপাল বলল, না না, তা কি হয়? নতুন বিয়ে হয়েছে, ওদের একটা ঘরেই দেওয়াটা উচিত। ওরা আমার ঘরেই থাকবে। পিসিমা ঢোক গিলে বললেন, তবে তাই কর। তারপর রাত 1টায় বাড়ির সব আলো নিভল। গোপাল শুলো ভূপালের ছোট চৌকির বিছানায়। মেনকা শুলো অনুবিনু 2 ননদের মাঝখানে। রাত্রিবেলা একান্ত দুর্লভ বৌদিকে ঘটনাচক্রে কাছে পেয়ে
অনুবিনুর আহ্লাদের সীমা ছিল না। না ঘুমিয়েই তারা সারা রাত গল্প করবে ঘোষণা করে মিনিট 10 ফোয়ারার মতো এবং তারপর আরও 10 মিনিট ঝিমিয়ে কথা বলে আধ ঘন্টার মধ্যেই দুজনে ঘুমিয়ে পড়ল। আর মেনকাই জেগে রইল। গোপালকে তার কত কথা বলার ছিল, কিছুই আর বলা হলো না। আজকের রাতটা কাটবে, আর এই দীর্ঘ অফুরন্ত রাত, তারপর সারাটা দিন যাবে। কিছুতেই কাটতে চায় না এমন একটা দিন। রাত 10টায় সে গোপালের সঙ্গে কথা বলবার সুযোগ পাবে। ততক্ষণে সব বাসি হয়ে যাবে কথা, বলার কোনো মানেই থাকবে না। আর তাছাড়া পিসিমা কাল ওদের এখানে থেকে যেতে বলেছেন। কাল দিনটা বড় খারাপ, যাত্রা নাকি শুভ নয়। রসিক হয়তো কালও এখানে থেকে যাবে। রাত্রে দখল করবে তার ঘর। তাহলে সেই পরশু রাত্রের আগে গোপালকে সে আর কাছে পাচ্ছে না। কি হতচ্ছাড়া একটা বাড়িই না গোপাল নিয়েছে, একটা বাড়তি ঘর নেই। আর বাড়তি ঘর থাকবেই বা কী করে? ভাই বোন মাসি পিসিতে বাড়ি গিজগিজ করছে, এতে গোপালেরও কোনো দোষ নেই। এই বাড়ির জন্যই মাসে মাসে 35 টাকা ভাড়া গুনছে। সকলের সুখের জন্য বেচারা খেটে খেটে সারা হয়ে গেল। আজকাল মনে হচ্ছে একটু যেন রোগাও হয়ে গেছে। নিশ্চয়ই রোগা হয়ে গেছে। পরশু যখন তাকে জড়িয়ে ধরেছিল, কই আগের মতো তো জোর করে ধরেনি। কাছে থাকলে আজকেই পরখ করা যেত, দেখা যেত কতখানি দুর্বল হয়ে পড়েছে। কাল সকালে চেয়ে দেখতে হবে গোপালের চেহারাটা কেমন আছে। কাল থেকে একটু বেশি মাছ দুধ খাওয়াতে হবে তাকে। এখনই গিয়ে যদি একবার দেখে আসে। ভূপালার কানাই নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আলো জ্বালালে যদি ওদের ঘুম ভেঙে যায়, অন্ধকারে গায়ে হাত বুলোতে গেলে গোপাল যদি জেগে যায়। আজ রাত্রে আর কিছু হলো না। আজ সে ফাঁদে পড়ে গেছে। হাটফেল করে এক্ষুনি সে যদি মরেও যায়, গোপালের একটুও আদর পাবে না। কোনো উপায় নেই, কোনো ব্যবস্থা করা যায় না। একটা বাড়তি ঘর যদি বাড়িতে থাকতো। রাত্রির স্তব্ধতা মেনকার কানে ঝমঝম শব্দ তুলে দেয়। ছুতো আর কৈফয়তের আশ্রয় ছেড়ে যুক্তি আর সঙ্গতি স্তর অতিক্রম করে চিন্তা তার সোজাসুজি স্পষ্টভাবে গোপালকে চেয়ে বসে। পুরনো অভ্যস্ত মিলনের পুনরাবৃত্তি। তারপর মেনকা মরে যেতেও রাজি আছে। শুনছ? একসঙ্গে শীত আর গ্রীষ্ম অনুভব করে মেনকা শিউরে উঠল। জানালা শিকে মুখ ঠেকিয়ে গোপাল গলা আরেকটু চড়িয়ে বলল, ঘুমিয়েছ নাকি? আমায় একটা অ্যাসপিরিন দিয়ে যাও। মেনকা সাড়া দেবার আগেই ঘরের এক প্রান্ত থেকে পিসিমা বললেন, কে রে গোপাল, শরীর খারাপ লাগছে নাকি? না না, গরমে মাথাটা ধরেছে, অ্যাসপিরিন খাবো। তুমি আর উঠো না। তুমি কিন্তু ওঠো না পিসিমা, তোমার উঠে আর কোনো কাজ নেই। মেনকা দরজাটা খুলে বেরিয়ে এলো। অ্যাসপিরিন যে ঘরে রয়েছে। তবে অ্যাসপিরিন থাক, ছাতে গিয়ে একটু শুই। ভূপালদের ঘরটা বড্ড গরম। খোলা ছাতে শোবে? যদি অসুখ করে? ও কিছু হবে না, একটা পাটি বিছিয়ে দাও। ঘর থেকে মেনকা পাটি আর বালিশ নিয়ে এলো, একটি মাত্র বালিশ। বারান্দা পার হয়ে ছাতে সিঁড়ি দিকে যাওয়ার সময় তাদের ঘরের সামনের সার্সির জানালার কাছে দাঁড়িয়ে গোপাল চুপি চুপি বলল, দেখেছ, এর মধ্যেই ঘুমিয়ে পড়েছে। সার্সি অন্ধকার। রসিকের নাক ডাকা শব্দ বাইরে শোনা যাচ্ছে। মেনকা বলল, ঘুমোবে না? রাত কি কম হয়েছে? ছাতে পাটি বিছিয়ে মেনকা বালিশটা ঠিক করে দিল। গোপাল শুধালো, তোমার বালিশটা আনলে না? আমিও কি এখানে শোবো নাকি? গোপাল হাত ধরতে সে পাটিতে বসে পড়ল। সবাই কি ভাববে?
গোপাল জড়িয়ে ধরতে কিছুক্ষণ তার শ্বাস বন্ধ হয়ে রইল। আর সিঁড়ি ভাঙতে পারি না, একটা বালিশেই হবে। তেতলার বাড়ির কোণের সেই ঘরের জানালাটার আলসির ওপর দিয়ে দেখা যাচ্ছিল। এখনো সেই ঘরে আলো জ্বলছে। নমস্কার, সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন।